জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি তৌহিদুল তারেক। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে গুম করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রম করলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান যুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই আইন গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার, গুম হওয়া ব্যক্তির সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার একটি সমন্বিত আইনগত কাঠামো প্রতিষ্ঠা করবে। জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্ত অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। পাশাপাশি দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে। সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য করে তুলতে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এই বিষয়টি আলোচনায় উঠে আসে। এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এ সময় ভারতের হাই কমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমে সব বিষয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন। পলাতক আসামিরা ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দিলে এর প্রভাবে দুদেশের সম্পর্ক খারাপ হোক তা চায় না বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি বলেন, শেখ হাসিনা অনেক অপরাধী। 5 আগস্ট তাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারত সরকারের কাছে আবেদন জানানোর কিছু নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সংগঠনের প্রধান যে একটা অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে সাজাপ্রাপ্ত আসামি, উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই সেটার মানে জবাব দেবার। আমরা সবসময় বলেছি যে যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক। আপনার 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, তারা মাঝে মধ্যে উকিঝুঁকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার দুপুরে সচিবালয়ে মন্তব্য করেন তিনি। রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য বস্তু নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রপন্থা নিয়ে সবসময় সতর্ক সরকার।
এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকারের ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, এটা ছাতার মধ্যে। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে জনগণকে ভুল বুঝাচ্ছে একটি মহল, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেস ক্লাবে অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে বিএফইউজে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সব বিষয়ে আলোচনা হবে সংসদে, কোনো কর্মসূচি যেন সংঘাতে রূপ না নেয় সে বিষয়ে সতর্ক করেন মির্জা ফখরুল। এদিকে সংসদের ভেতরে ও বাইরে সরকারকে সহযোগিতা করতে সব দলের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। শহীদদের স্মরণের নামে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। এত রক্ত, এত প্রাণ, এত বিসর্জন, এত ত্যাগের পরে অর্জিত এই গণতন্ত্র, এই পার্লামেন্ট, এই নির্বাচন, এই সংস্কৃতি, আমাদের সকল রাজনৈতিক কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। সভ্য রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক প্রক্রিয়া তাই দাবি করে। কিন্তু এটা খুবই দুঃখজনক, শহীদদেরকে স্মরণ করতে এসে গত কয়েকদিনের পত্র পত্রিকায় আমরা দেখেছি যে আমরা এই আত্মত্যাগের মধ্য থেকেও পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি নাই। শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আমরা সংশোধন হবে? অলরাইট, আমরা আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। আন্দোলনরত তরুণরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির উন্নতি না হলে দেশ তিমিরেরই থেকে যাবে। এ সময় তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে, এখানে আলাদাভাবে কর্তৃত্ব নেয়ার কিছু নেই। সভায় প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করে জুলাই শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে জামায়াত। জুলাইয়ের মাস্টারমাইন্ড মূলত শহীদেরা। এখন এই ভুয়া জামাত শিবির তারা এখন নিজেদেরকে জুলাইয়ের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করে প্রকৃতপক্ষে শহীদদের সাথে এক ধরনের প্রহসন করছে, শহীদদের মর্যাদাকে হানি করছে। আন্দোলনে থাকার যারা দাবিদার বলে নিজেদের বেশি বেশি দাবি করেন, তারা শেখ হাসিনার পথ অনুসরণ করবেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম। জুলাই নিয়ে কোনো ধরনের কটূক্তি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে শহীদ ও আহতদের কণ্ঠে জনতার একদফা বিষয়ক আলোচনা সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, 10 থেকে 15 লাখ টাকার ঘুষের বিনিময়ে আওয়ামী খুনিদের ছেড়ে দিচ্ছে পুলিশ। এক দফার আংশিক দাবি অর্জিত হয়েছে, পুরোটা দাবি অর্জিত হয়নি। এবং এই পুরোটা দাবি অর্জিত না হওয়ার পিছনে দুঃখজনকভাবে যারা আমাদের সেই সময় সাথে ছিল তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। যারা আজকে জুলাই সনদ বাস্তবায়ন করছে না, যারা আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না। আমরা দেখেছি এই বিএনপি সরকার ৭২-এর সংবিধানকে নানাভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে যাচ্ছে। এখন তারা আবার সংশোধন কমিটির নামেও সেই একটাই পায়তারা, যে ৭২-এর সংবিধানটাকে রক্ষা করা। সংস্কারের জায়গায় এসেছিল একটা মধ্যপন্থার বা একটা কম্প্রোমাইজের জায়গায়, সেই সংস্কারও তারা বাদ দিয়ে দিয়েছে। গণভোট নিয়ে ৭০% রাজনৈতিক মত সংসদে নিষ্পত্তি না হলে
প্রয়োজনে রাজপথেই ফয়সালা হবে। 5 তারিখ পল্টনের সমাবেশ থেকে বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে এমন হুঁশিয়ারি দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই অভ্যুত্থান বিষয়ক এক সমাবেশে তিনি বলেন, 6 মাসেও সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি, তাই তাদের সরে দাঁড়ানোই উচিত। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, আওয়ামী লীগের পথ অনুসরণ করে বর্তমান সরকারও প্রশাসনে দলীয়করণ করছে। তার দাবি, এটি কোনো সংস্কার নয়, সরকারি নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির ব্যবসা চলছে। সংবিধান সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আগামী 5 মাসের মধ্যেই সরকারের পালানোর পথ তৈরি হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। জুলাই সনদের কথা বলে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা মানবো মানে যে সমস্ত সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের প্রশ্নে ওরা ভিন্ন মত দিয়েছেন, সেইগুলো বাদ দিয়ে যা থাকে রাষ্ট্র গঠনে সংস্কারে পরিবর্তনে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে না, সেইগুলো ওনারা মানেন। কিন্তু আমরা বলেছি ঐক্যবদ্ধ কমিশন যেহেতু কোন নোট অফ ডিসেন্টকে মানে নাই, 70% লোক ভোট দিয়ে বিএনপির ভিন্ন মতকে খারিজ করেছে, সেই গণভোটের গণরায়কে মানতে হবে। স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। এমনটা জানিয়ে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন না হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে। সোমবার সকালে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, স্থানীয় নির্বাচনের আইন পর্যালোচনা চলছে। সবকিছুই ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ নাগাদ আচরণবিধির বিষয়ে সিদ্ধান্ত আসবে। ইতিমধ্যে ভোট কেন্দ্র প্রস্তুতি সহ ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণের বিষয়ে তৎপরতা চলছে। ইসিতে নিবন্ধিত 59 রাজনৈতিক দলের মধ্যে 38টি দল বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। 13টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে, দাখিল করেনি 8টি দল। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি জানান, সংসদ সচিবালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা নাই। তাহলে 31শে জুলাইয়ের ভোটার তালিকার যে কাট অফ পয়েন্ট, এটা পরিবর্তন হতে পারে বা নাও হতে পারে। তো এটা পরবর্তীতে কমিশনে যেভাবে আলোচনা করা হবে, সেটা যদি সংশোধিত হয়ে ধরেন 31শে জুলাইয়ের পরে আরও 15 দিন বাড়লো বা 1 মাস বাড়লো, তাহলে আমরা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা করব, যেটা পদ্ধতি আছে সেই অনুযায়ী করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। 60টা নিবন্ধিত দল আমাদের, তার ভিতরে একটা হচ্ছে স্থগিত আছে রাজনৈতিক দলের। আর তাহলে 59টার মধ্যে আমরা 38টা দলের অডিট রিপোর্ট পেয়েছি। গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া। এ সময় তিনি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন নথিপত্র যাচাই করেন। পরিদর্শনে নানা অনিয়মের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে সাময়িক বরখাস্ত করা হয় ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে। জেলা প্রশাসন জানায়, ভূমি অফিসে সেবার মান নিশ্চিত করতে এবং অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে জেলা প্রশাসক শফিপুরের আরেকটি ভূমি অফিসও পরিদর্শন করেন। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটি অ্যাবসার্ড বিষয়। এই কাজটি করেন বাইরের লোক দিয়ে এই কাজ কখনোই সম্ভব নয়। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা-কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। বাহিরে থেকে আবেদন করার তো সুযোগ নেই। এখন তো ভূমি সেবা কেন্দ্র আছে, সেই ভূমি সেবা কেন্দ্রগুলোতে গেলেই তো আপনার তারা আবেদন করতে পারছেন। সে আবেদনগুলো সরাসরি ওনাদের কাছে চলে আসে। দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা, শিক্ষা এবং শিল্প কারখানার কাজ। ফেনীতে গ্রামাঞ্চলে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা আর শহরে 4 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। তবে গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ কম পেলেও বিল আসছে আগের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি।
নাটোরেও একই অবস্থা। জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং হচ্ছে। দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালী ও বরগুনাতেও ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে মানুষ। বরফ উৎপাদন কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলের জেলেরা। বরগুনায় বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। উত্তরের জনপদ সৈয়দপুরে লোডশেডিংয়ের কারণে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে হালকা প্রকৌশল শিল্পের উৎপাদন। লোডশেডিং কমিয়ে দ্রুত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে পরিস্থিতির উন্নতি কবে হবে সে বিষয়ে কোনো স্পষ্ট আশ্বাস মেলেনি। সকাল থেকে দেখেন 2 ঘন্টা আসে, 1 ঘন্টা নাই, কাস্টমার আসতেছে, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। বিদ্যুৎ বর্তমানে আপনার 40% থাকেই না একেবারে, মানে কাজ কাম করা খুবই কষ্টকর হয়েছে। মূলত উৎপাদন ঘাটতিজনিত কারণে আমরা গ্রিড থেকে সাপ্লাই কম পাচ্ছি, 50-60% পাচ্ছি, যার কারণে আমাদের লোডশেডটা করতে হচ্ছে এবং আমরা সেটা লোড ম্যানেজমেন্ট করে আমরা গ্রাহকদেরকে বিদ্যুৎ সরবরাহ করতেছি। তো বিষয়টা আমরা ইতিমধ্যে আমাদের উদ্বোধন কর্মকর্তাদেরকে জানিয়েছি। হামের চিকিৎসা ব্যয় মেটাতে প্রায় 89% পরিবারকে ঋণ করতে হচ্ছে। এছাড়া প্রতি 10টি পরিবারের মধ্যে 6টিকেই চিকিৎসার খরচ যোগাতে জমানো সঞ্চয় ভাঙতে হয়েছে। 3,500 পরিবারের ওপর পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ এই জরিপ চালিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফলাফল প্রকাশ করে জানানো হয়, চিকিৎসা সংশ্লিষ্ট অন্যান্য খাতে প্রতিটি পরিবার গড়ে 16,000 টাকা করে ব্যয় করেছে। এই ব্যয় মেটাতে গিয়ে 4% পরিবার নিজেদের সম্পদ বিক্রি করেছে এবং প্রায় 3% পরিবার অনুদানের উপর নির্ভর করেছে। অসুস্থ শিশু বা পরিবারের সদস্যদের পাশে দীর্ঘ সময় হাসপাতালে থাকার কারণে অনেকে আয় হারিয়েছেন, এমনকি চাকরি হারানোর ঘটনাও ঘটেছে। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট বা AIII এর উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সকালে রাজধানীর জলসিরি আবাসন প্রকল্প এলাকায় ইনস্টিটিউটের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরেও আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট সমূহের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাপ্রধান। এই সময় সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মানব সম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সময়ের সাথে তাল মেলাতেই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। প্রায় 9 মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভারত থেকে এই কাঁচামরিচ পানামা পোর্টে প্রবেশ করে। পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেড জানায়, 12টি ট্রাকে মোট 35 টন কাঁচামরিচ আমদানি হয়। আমদানি করা মরিচ দ্রুত খালাসের কাজ চলছে। শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আমদানিকৃত মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে। দীর্ঘদিন পর কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় স্থানীয় আমদানিকারক, ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে ফিরেছে স্বস্তি। পাবনায় মদ্যপ অবস্থায় 2 রাশিয়ান নাগরিকের হাতাহাতির ঘটনায় সের্গেই নিকোলায়েভিচ নামে একজনের মৃত্যু হয়েছে। অপর ব্যক্তি ম্যানচেভ মুমূর্ষ অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। সোমবার সকালে ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রিন সিটিতে ঘটনা ঘটে। নিহত সের্গেই নিকোলায়েভিচ গ্রিন সিটির 6 নম্বর ভবনের 501 নম্বর ফ্ল্যাটে থাকতেন। তারা দুজনেই প্রকল্পের ঠিকাদার রোসেটম কোম্পানিতে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, গ্রিন সিটিতে তারা মদ্যপান করেন। এক পর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একে অপরকে মারধর করে। এতে দুজনেই অচেতন হয়ে পড়লে তাদের পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে দূতাবাসের মাধ্যমে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। চেতনাগতভাবে পরিচালিত সাংস্কৃতিক পরিবেশই পারে বৈদেশিক অপসংস্কৃতির আগ্রাসন রুখে দিতে। আর সেই লক্ষ্যেই সংস্কৃতি চর্চাকে অন্যতম হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চায় সরকার।
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আবৃত্তি উৎসবে এমন মন্তব্য করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, আবৃত্তি, সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক চর্চা যুগে যুগে জাতিকে প্রেরণা দিয়েছে, পথ দেখিয়েছে। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি আন্দোলনই নতুন সাংস্কৃতিক প্রবাহের জন্ম দেয়। রাজনৈতিক সংস্কৃতির সংকট কাটিয়ে উঠতেও সংস্কৃতির বিকাশ জরুরি। তাই সংস্কৃতি চর্চার প্রসারে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি অসাম্প্রদায়িক কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পুরো জনগোষ্ঠীকে একত্রিত হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশটাকে, বাংলাদেশের সোসাইটিকে, রাষ্ট্রকে রিভিল করা, পুনর্গঠন করা, এইটা একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের সামনে। এটা যারা বাইরে বসে অনেক হাক ডাক দিচ্ছেন, তাদেরকে আপনি বসায় দেন, তারাও করতে পারবে না। চেতনাগতভাবে আমাদেরকে একটা পরিশীলিত সংস্কৃতির আবহ তৈরি করতে হবে। একটা পরিশীলিত সুস্থ সংস্কৃতির পরিবেশটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যৎ খুব খারাপ। পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র বিনির্মাণের এই পর্যায়ে ধৈর্যের সঙ্গে এবং খুবই বিচক্ষণতার সঙ্গে আমরা যাতে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল, রাজনৈতিক পরিমণ্ডলটা গড়ে তুলতে পারি। দেশভাগের কারণে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান তিনটি আলাদা স্বাধীন রাষ্ট্র হলেও কোনো লাভ হয়নি, বরং এক শ্রেণীর মানুষের স্বার্থ চরিতার্থ হয়েছে। এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে এই তিন দেশকে ফের একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও ভারত ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়ার বিষয়েও আশাবাদী দিলীপ ঘোষ। हम भी चाहते हैं कि ये जो विभाजन हुआ भारत का, उससे किसी को फायदा नहीं हुआ। आज ये जो हजारों किलोमीटर बॉर्डर तीनों देश के अंदर, उसमें हजारों करोड़ रुपया खर्चा होता है सुरक्षा के लिए। क्यों? बार बार लड़ाई भी होता है। आपस में लड़ाई करके जितना नुकसान हुआ है हमारे इन तीन देशों का, दुनिया में कहीं नहीं हुआ है। নানা জল্পনার পর অবশেষে প্রকাশ্যে এলেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচি। দেখা করেছেন আন্তর্জাতিক সহায়তা সংস্থা রেড ক্রসের কর্মকর্তাদের সঙ্গে। 81 বছর বয়সী নোবেল বিজয়ী এই নেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। 2021 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতের পর থেকেই আটক রয়েছেন সুচি। এরপর বারবার তার সঠিক অবস্থান ও স্বাস্থ্য নিয়ে বারবার প্রশ্ন ওঠে। দীর্ঘ সময় লোকচক্ষের আড়ালে রাখা হয় তাকে। এক পর্যায়ে তিনি বেঁচে আছেন কিনা তা নিয়ে উদ্বেগ জানায় সুচির পরিবার। অবশেষে সোমবার রাজধানী নেপিডোতে মিয়ানমার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আবাসিক প্রতিনিধি সাক্ষাৎ করেন। চলতি বছরের এপ্রিলে সেনা সমর্থিত বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন সাবেক জান্তা প্রধান মিন অং হাই। এরপর আন্তর্জাতিক চাপের মুখে অং সান সুচিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে। রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ গেল কমপক্ষে 8 জনের। হামলা চালানো হয় রুশ ই কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের আরও একটি গুদামে। ইউক্রেনে রাশিয়ার হামলায় 10 প্রাণহানির পরপরই রোববার হয় পাল্টা এ হামলা। এদিন ইউক্রেনে আবারও 133টি ড্রোন হামলা চালায় রাশিয়া, যার মধ্যে লক্ষ্যে আঘাত করতে সক্ষম হয় 24টি, জানায় কিয়েভ। জাপোরিজিয়া ও খারকিভে রুশ হামলায় প্রাণ যায় কমপক্ষে 2 জনের। একই দিনে ক্রিমিয়া, কৃষ্ণ ও অজভ সাগর সহ বিভিন্ন এলাকার আকাশে ইউক্রেনের 1000-এর বেশি ড্রোন ধ্বংসের দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলা চালায় কৃষ্ণ সাগরের 2টি নৌযান এবং ইউক্রেনের 2টি বন্দর লক্ষ্য করে। রাতভর হামলায় রাশিয়ার ভেতরে একটি অন্যতম প্রধান তেল শোধনাগার ও বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেন। সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো আলোচনায় বসছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে আঞ্চলিক সংঘাত নিরসনে সৌদি আরব ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। হরমুজের রুট বিতর্ক নিয়ে ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও দাবি করেন আরাঘচি।
এর আগে ইরানে পরিকল্পিত হামলা বাতিলের পর সোমবার দেশটির সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য আলোচনায় হরমুজ ইস্যুতে সমাধান আসলেও পরমাণু ইস্যুতে ফের মতবিরোধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র ইরান। আর নতুন দফা আলোচনা নিয়ে ধোঁয়াশার মাঝেই হরমুজে একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিতর দাবি IRGCর। নতুন করে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরুর বিষয়ে ট্রাম্পের ইঙ্গিতের পর বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার 5% কমে অপরিশোধিত জ্বালানি ব্র্যান্ড ক্রুডের ব্যারেল প্রতি দাম $83 দাঁড়িয়েছে। আর তেলের আরেক মানদণ্ড WTI এর ব্যারেল প্রতি দাম 6%-এরও বেশি কমে প্রায় $80 দাঁড়িয়েছে। গেল ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ ও হরমুজ বন্ধের জেরে অস্থিতিশীল বিশ্ব জ্বালানির বাজার থেমে যুক্তরাষ্ট্র ইরান হামলা পাল্টা হামলার জড়ানোয় প্রতি মুহূর্তে ওঠানামা করছে ব্যারেল প্রতি জ্বালানির দাম। এদিকে সংকট কাটাতে সেপ্টেম্বরে দৈনিক তেল উৎপাদনের পরিমাণ বাড়িয়ে 1,88,000 ব্যারেলে উন্নীত করার ঘোষণা দিয়েছে ওপেক প্লাস। খেলাধুলার সংবাদ। দীর্ঘ 23 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে পৌঁছে প্রথম দিনের অনুশীলন সেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তি কাটিয়ে ক্রিকেটাররা রানিং, ফিল্ডিংয়ের পাশাপাশি নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করছেন। প্রথম দিনের লক্ষ্য ছিল স্থানীয় কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া। অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম জানান, ট্রানজিটে পর্যাপ্ত বিশ্রাম পাওয়ায় যাত্রা স্বস্তিদায়ক ছিল এবং প্রথম দিনের অনুশীলনও দারুণ হয়েছে। 5 আগস্ট পর্যন্ত ডারউইনে অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী 13 আগস্ট ডারউইনেই শুরু হবে বহুল প্রতীক্ষিত প্রথম টেস্ট। 2 দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার বাউন্স উইকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা। জার্নিটাও ভালো ছিল বিকজ আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম। ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল। প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সোমবার ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে ডিএল মেথডে 26 রানে হারিয়েছে টাইগাররা। প্রোটিয়ায় প্রথম ম্যাচের হতাশা পেছনে ফেলে আগে ব্যাটিং করে USSSকে 248 রানে আটকে দেয় বাংলাদেশ। বল হাতে বাংলাদেশের নায়ক পেসার ইকবাল হোসেন ইমন 43 রানে 5 উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। এছাড়া রহমান দৌলা বর্ষণ নেন 2টি, আর চৌধুরী রেজওয়ান ও আমিনুল ইসলাম বিপ্লব শিকার করেন 1টি করে উইকেট। 249 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 80 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং ইফতেখার হোসেন ইফতি। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন 106 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা। পরে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হলেও ডিএল মেথডে 26 রানে জয় পায় বাংলাদেশ। একত্রিশ আগস্ট থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের জন্য বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন অ্যাডাম আব্বাস। এছাড়া আগে থেকে ক্যাম্পে থাকা জিদান ইউসুফ সহ মোট 5 জন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়কে নিয়ে শক্তিশালী দল গড়ে মূল পর্ব নিশ্চিতের আশা ব্যক্ত করেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি। অ্যাডাম আব্বাস সহ 5 জন থাকছে, তো এরা সকলেই ভালো প্লেয়ার। এখন এদের ভিতরে 23 স্কোয়াডে কে কে থাকবেন সেটা আমাদের হেড কোচ এবং টেকনিক্যাল স্টাফ তারাই ঠিক করবেন। আমরা আশা করছি ওখানে হয়তো 2-3 জন বাংলাদেশি যারা বাইরে থাকেন তারা এসে আমাদের সাথে যোগ দেবেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে। সকলেই বাংলাদেশি, কেউ এখানে থাকছেন কেউ ওখানে থাকছেন। এবং আপনারা যশোরে গেলে দেখতে পাবেন যা ওইখানে গেলে আপনারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবেন না, অ্যাটলিস্ট আমি পারি নাই। ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায় বাংলাদেশের 2 ক্লাব। AFC চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফর্টিস FC ও বাংলাদেশ পুলিশ FC। ঘরের মাঠ বসুন্ধরা কিংস এরেনায়
কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে ফর্টিস এফসি। পরিচিত কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে স্কোয়াডে যুক্ত করা হয়েছে কয়েকজন বিদেশি ফুটবলারও। অন্যদিকে সিরিয়ার আল ইত্তিহাদ আহলির বিপক্ষে খেলতে জর্ডানে যাবে বাংলাদেশ পুলিশ এফসি। সীমিত প্রস্তুতির আক্ষেপ থাকলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না খেলোয়াড় ও কোচিং স্টাফ। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনে নিষেধাজ্ঞার পর পাওয়া এই বিরল সুযোগকে অস্মরণীয় করে রাখতে চায় দুই দল। 11 আগস্টের লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিরা কতটা সফল হয় এখন সেদিকেই ফুটবল প্রেমীদের নজর। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু করার উদ্যোগ নিয়েছে সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেশের প্রায় 49,589টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, তৃণমূল থেকে নতুন ফুটবলার খুঁজে বের করার পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয়ে একটি জাতীয় উৎসবের আয়োজন করাই সরকারের লক্ষ্য। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, মাঠ প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করবে। এর আগে তথ্যমন্ত্রী বলেন, টুর্নামেন্ট প্রচারে সব ধরনের ব্যবস্থা নেবে তথ্য মন্ত্রণালয়। শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সমাজের সমস্যা দূর করা সম্ভব বলে আশা প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী। সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায়, জেলা, বিভাগ, সব জায়গাতে যাতে আমাদের এই প্রচারণাটা পৌঁছে যায়। আমরা যেহেতু বলছি সারা বাংলাদেশের তৃণমূল থেকে আমরা খেলোয়াড় তৈরি করতে চাই, এখানে প্রথমে উপজেলা পর্যায়ে হবে, তারপর জেলা পর্যায়ে হবে, তারপর বিভাগ পর্যায়ে হবে, তারপর জাতীয় পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম, যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। প্রত্যেকটা উপজেলায় যখন এই কাজটা হবে, এরপর যখন সেটা আবার চলে আসবে জেলা পর্যায়ে, তারপর এটা যখন আসবে জাতীয় পর্যায়ে, এরপর যখন এটা একটা চূড়ান্ত একটা ঘোষণার মধ্যে আসবে, এই পুরো তৎপরতাটা যখন জাতির সামনে নিয়মিতভাবে হাজির হবে প্রচার মাধ্যমে, তখন কিন্তু একটা মনোজগৎ তৈরি হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।